ওকে, প্রত্যেককে ওয়েলকাম। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং ভয়েস কি শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের একদম প্রথম থেকে শুরু হচ্ছে ক্লাস। আমি আজকে দ্বিতীয় চ্যাপ্টারটা প্রথমে করাবো, কারণ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বোরিং একটা চ্যাপ্টার, সবাই মোটামুটি পড়েছি বারবার। ওকে, তো আমরা আজকে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যাপ্টারটা প্রথমে করব, নেক্সট দিন আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করব। ওকে, তার আগে তোমরা মোটামুটি সবাই জানো যে আমাদের ঝাড়খণ্ড টেট কিন্তু একটা নোটিফিকেশান এসেছে, তাই তো? ঝাড়খণ্ড টেটের একটা নোটিফিকেশান এসেছে আমাদের রাজ্য থেকে। প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু ব্যাপার হলো সেখানে রিজার্ভেশন পাওয়া যাবে না। অর্থাৎ তুমি এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির হও, তোমাকে ইউআর হিসেবে কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করতে হবে ঝাড়খণ্ডে। ওকে, 40K মতো ভ্যাকান্সি আছে। প্রথমে টেট পরীক্ষা, টেট পরীক্ষা পাস করলে তারপরে কি হবে, সুপার টেট এক্সাম হবে, সুপার টেট এক্সাম হবে। ওকে, তো যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও বা দিতে চাও, তারা অবশ্যই করে নেবে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই বিষয়ে, যার যেখানে অসুবিধা দেখে নিতে পারো। ওকে, অবশ্যই ঝাড়খণ্ডে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে, তো সেই মতো বুঝে ফর্মটা ফিল আপ করবে। 1500 টাকার মতো দুটো আপার প্রাইমারি আর প্রাইমারি মিলে ফর্ম ফিল আপের ফিস রাখা হয়েছে। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি যে কভারগুলো করব সিলেবাসের মধ্যে, যদিও আমরা বাংলাতে পড়বো এগুলো, কিন্তু তার সাথে আমাদের যে ডাব্লিউবি টেট হয়, ডাব্লিউবি টেটের সিলেবাস তো কভার হবেই, তার সাথে সি টেট এবং যে কোনো যে কোনো রাজ্যের যে কোনো ইউনিয়ন টেরিটরির টেট পরীক্ষা হোক না কেন, আমরা সেই সিলেবাসও কিন্তু টোটাল কভার করব। অর্থাৎ এই যে যতদিন ক্লাসটা হবে, 20-21খানা ক্লাস সিডিপির, এই 20-21খানা সিডিপির ক্লাস যদি কেউ পরপর মন দিয়ে করো এবং নোটগুলোকে প্রিন্ট আউট করে জেরক্স করে বাইন্ডিং করে রেখে দাও এবং সেগুলোকে পড়ো, তাহলে পরবর্তীতে কখনো তোমাদেরকে সিডিপির জন্য অন্য আর কোনো কোর্স কিনতে হবে না, অন্য কোনো কোচিংয়ে পড়তে হবে না, শুধু এগুলো পড়তে পারলে হবে। ওকে, এবং সেটা রাজ্যের টেট হোক আমাদের বা বাইরের রাজ্যের টেট হোক, পাস করবেই করবে। এই যে সি টেটের রেজাল্ট বেরিয়েছে, আশা করি শুনেছো, সেখানেও একাধিক ছেলে মেয়ে কিন্তু পাস করেছে। সিডিপিতেই তাদের হায়েস্ট নম্বর, কেউ 24, কেউ 27, কেউ 28। তো যাই হোক, আমরা আজকে এই চ্যাপ্টারটা প্রথমে বোঝা শুরু করি। দেখো, বংশগতি এবং পরিবেশ। তো এই যে বংশগতি এবং পরিবেশ, এই দুটো কি? এই দুটো হচ্ছে ডেভেলপমেন্টের একটা উপাদান। ডেভেলপমেন্ট বা বিকাশের, শিশু জন্মানোর পর ধীরে ধীরে তার ডেভেলপমেন্ট ঘটে, তার বিকাশ ঘটে, বিভিন্ন দিকের বিকাশ ঘটে। সেই বিভিন্ন দিকের বিকাশ দুটো জিনিসের সমন্বয়ে ঘটে থাকে। কি কি সেই দুটো জিনিস? একটা হচ্ছে বংশগতি, অর্থাৎ সে পূর্বপুরুষদের কাছ থেকে বাই জেনেটিক্স কেমন গুণ নিয়ে আসছে, ওকে, সেটার উপরে। আর একটা হচ্ছে সে জন্মাচ্ছে কোথায়, কোন পরিবেশে সে জন্মাচ্ছে, সেটার উপরে। তো আমরা মনে রাখবো এই যে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ, এই দুটো ফ্যাক্টর এর গুণফল, এদের কি, এদের গুণফল, এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, যোগফল বিয়োগফল ভাগফল নয় কিন্তু, বংশগতি এবং পরিবেশ উভয়ের গুণফল কি করে, উভয়ের গুণফল একটা শিশুর মধ্যে সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে পারে। তাহলে আমরা বলতে পারি যে হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, গণিত চিহ্ন থাকে অপশানে, ওকে, মাঝখানটায়। এই জিনিসটা খেয়াল রাখবে। দেখো, একটি শিশু যখন জন্মাচ্ছে, তখন সে বেশ কিছু বৈশিষ্ট্য নিজের সাথে নিয়ে আসে এবং বাকিটা কি করে, বাকিটা সে পৃথিবী থেকে শেখে, অর্থাৎ অর্জন করে, তাই না? কিছু কিছু বৈশিষ্ট্য নিজের সাথে নিয়ে আসে, যেমন কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়, কিভাবে চোখ খুলে তাকাতে হয়, তাই না? চোখে আলো পড়লে চোখ বন্ধ করতে হয়, এই যে প্রতিবর্ত ক্রিয়া, এইগুলো তো শিশুকে কেউ শিখিয়ে দেয় না, কিভাবে কাঁদতে হয়, এগুলো সে নিজে শিখে আসে। হ্যাঁ, আর বাকি কিছু সেগুলো পরিবেশ থেকে শেখে, যেমন কিভাবে খাবার খেতে হয়, কিভাবে জামা কাপড় পরতে হয়, দাঁত ব্রাশ করতে হয়, এগুলো সে পরিবেশ থেকে শেখে। তাহলে দেখো, এই একদম প্রথম দিকেই আমরা কিন্তু বুঝতে পারছি, তাহলে যেগুলো নিজের সাথে নিয়ে আসছে বাই জেনেটিক্সে কিন্তু এগুলো তার মধ্যে রয়েছে। হ্যাঁ, সেই গুণগুলো, এগুলো বংশগতির অন্তর্গত। আর যে জিনিসগুলো পরিবেশ থেকে অর্জন করে, পরিবেশ থেকে শেখে, সেগুলো কিসের অন্তর্গত, পরিবেশের অন্তর্গত। মনোবিজ্ঞানে দীর্ঘকাল ধরে একটা বিতর্ক চলে আসছে, ঠিক আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে নেচার নার্চার ডিবেট থেকে। আচ্ছা, মনোবিজ্ঞানে কি হলো? তাহলে আমরা এতক্ষণ জানলাম যে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ বা ভালো ডেভেলপমেন্টের জন্য কি দরকার, বংশগতি আর পরিবেশ দরকার।
এবার সব জায়গাতেই কিছু না কিছু কনফ্লিক্ট দেখবে তৈরি হয় সব ক্ষেত্রে। তো এখানেও সেই একই জিনিস হলো, একদল মানুষ তারা বলতে শুরু করলো কি, তারা বলতে শুরু করলো যে একটা শিশুর ডেভেলপমেন্ট বা বিকাশে বিকাশের ক্ষেত্রে বংশগতি বা হেরিডিটি বেশি প্রভাব বিস্তার করে, অর্থাৎ বংশগতিকে একদল মানুষ বেশি ইম্পর্টেন্স দিতে শুরু করলো। ওকে, আরেক দল মানুষ ঠিক এদের উল্টোটা করলো, বলল যে বংশগতি নয়, একটা শিশুর ভালো বিকাশ ঘটানোর জন্য ভালো পরিবেশ আগে দরকার, তাহলে তারা পরিবেশের উপর বেশি ইম্পর্টেন্ট দিতে লাগলো। তাহলে এবার দুটো দুটো দলে ভাগ হয়ে গেল মানুষেরা বা মনোবিজ্ঞানীরা, এবং একদল বংশগতিকে বেশি সাপোর্ট করলো, একদল বলল পরিবেশকে বেশি সাপোর্ট করলো তারা। এর ফলে একটা তাদের মধ্যে ডিবেট তৈরি হলো, একটা বিতর্ক তৈরি হলো, ঠিক আছে। এই বিতর্কটার নাম হলো কি, এই বিতর্কটার নাম হলো প্রকৃতি বনাম লালন পালন বিতর্ক, বাংলাতে বলা হয়, বাংলা টার্মটাও মনে রাখবো আমরা, কেমন। আর ইংরেজিতে কি বলা হয়, নেচার নারচার ডিবেট, নেচার নারচার ডিবেট। এই জায়গাটাতে আমাদেরকে একটু জিনিস মনে রাখতে হবে, যে এই যে শব্দটা দেখতে পাচ্ছি নেচার, এই নেচার মানে হচ্ছে বংশগতি, বংশগতি, ইংরেজি নেচার শব্দের সাথে যেন গুলিয়ে পরিবেশ করে ফেলো না এটা। আর নারচার, নারচার মানে হলো কি, নারচার মানে হলো পরিবেশ, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে নেচার নারচার ডিবেট বা নেচার নারচার বিতর্ক এইভাবে তৈরি হলো। এবার দেখো নেচার বা প্রকৃতি কি, এটি হলো শিশুর বংশগতি বা হেরিডিটি, মনে রাখবে এটা সবসময় কিন্তু মনে রাখবে যে শিশুর বংশগতি বা হেরিডিটিকে নেচার বলা হয়, নারচার নয় কিন্তু, ঠিক আছে। এই যে হেরিডিটি এটা সবসময় স্ট্যাটিক বা স্থির অবস্থায় থাকে, কেমনভাবে কি স্ট্যাটিক, দেখো আমি একটু বলে দিই যে বংশগতভাবে আমরা যেসব বৈশিষ্ট্যগুলো পেয়েছি, অর্থাৎ আমি বা তুমি আমরা সবাই যেমন দেখতে, আমাদের চোখটা যেমন, আমাদের মুখের অবয়ব যেমন, আমাদের চুলের আকৃতি, চুলের রং যেমন, ঠিক আছে, সেই সবগুলো, আমাদের উচ্চতা, আমাদের স্কিন কালার, এগুলো সব আমরা বংশগতিভাবে কিন্তু পেয়েছি আমাদের বাবা মা এবং তাদের পূর্বপুরুষদের ডিএনএ থেকে। সেই জিনিসটাকে আমরা চাইলেই কিন্তু খুব সহজে পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, প্লাস্টিক সার্জারির মাধ্যমে পরিবর্তন করা যায়, কিন্তু সেটা কৃত্রিমভাবে, তাই না। স্বাভাবিকভাবে সাধারণ প্রত্যেকটা মানুষ, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাইলেই কিন্তু সেটা পরিবর্তন করতে পারবে না। তাই আমরা বংশগতভাবে যেসব গুণগুলো নিয়ে জন্মেছি, আমাদের চোখের রং কেমন, আমাদের মুখ কেমন দেখতে, আমাদের দাঁতের গঠন কেমন, আমাদের নাকের গঠন কেমন, আমাদের উচ্চতা কেমন, আমাদের চুল কোঁকড়ানো নাকি সোজা, এই সব বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করা যায় না খুব সহজে। তাই এই বংশগতিভাবে অর্জিত গুণগুলো স্থির, খুব ঘন ঘন এগুলো পরিবর্তিত হয় না। তাই মনে রাখবে নেচারকে স্ট্যাটিক বলা হয়, বা বংশগতি হেরিডিটিকে স্ট্যাটিক বা স্থির বলা হয়, স্ট্যাটিক ফ্যাক্টর বলা হয়। এখান থেকে 2017 সালে টেট পরীক্ষায় প্রশ্ন এসেছিল। ওকে, নেক্সট হচ্ছে নারচার। নারচার মানে কি, প্রকৃতি, নারচার মানে হচ্ছে আমাদের পরিবেশ, ঠিক আছে, এনভায়রনমেন্ট বা পরিবেশ, এটাকে লালন পালন বলা হয়, প্রকৃতি লালন পালন। তো এইটুকু শুধু মনে রাখবে, নেচার মানে বংশগতি, নারচার মানে পরিবেশ। আচ্ছা, পরিবেশটা দেখো, এটা কিন্তু একটা পরিবর্তনশীল বা ডায়নামিক ফ্যাক্টরের অন্তর্গত। কেন আমি বলি, তুমি এখন যে শহরে বা যে গ্রামে আছো সেখানে বসবাস করছো, এবং দেখো সেখানে এক রকমের পরিবেশ রয়েছে, তাই না। আজকে রাত্রে দেখা যাচ্ছে তুমি কি না, রাত্রে ক্লাসের শেষে রাত 9টার সময় তুমি ডিনার করলে, এবং ডিনার করে তুমি ঘুমোতে চলে গেলে, সকালে উঠে তুমি দাঁত ব্রাশ করলে, তারপরে বন্ধুদের সাথে একটু মর্নিং ওয়াকে গেলে, এটা এক রকমের পরিবেশের মধ্যে তুমি রয়েছো। এবার যদি হঠাৎ করে তুমি এখন অন্য দেশে চলে যাও বা অন্য কোনো রাজ্যে চলে যাও, যে কোনো কর্মসূত্রে বা যে কোনো সূত্রে, তাহলে সেখানে গিয়ে দেখো তোমার পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। সেখানে হতেই পারে যে রাত্রি 9টার সময়তে কেউ ডিনার করে না, হয়তো রাত্রি 12টার সময় ডিনার করে, বা সন্ধ্যে 6টার সময় ডিনার করে, হতেই পারে এটা, তাই না। দক্ষিণ ভারতের দিকে গেলে এগুলো দেখতে পাবো আমরা। তাহলে সেখানে তোমার পরিবেশ চেঞ্জ হয়ে গেল, তোমার চারিপাশে এখন যারা আছে তারা বাংলা ভাষায় কথা বলছে, লিঙ্গুইস্টিক যে এনভায়রনমেন্ট সেটা বাংলা ভাষা রয়েছে। তুমি এখন চলে গেলে ধরো দক্ষিণ ভারতে, সেখানে দেখলে তামিল ভাষায় কথা বলছে সবাই, তোমার পরিবেশটা, চারপাশে পরিবেশটা পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ঠিক এই কারণে পরিবেশ বারবার যখন ইচ্ছা চেঞ্জ হতে পারে, এবং ভেবে দেখো পৃথিবীর প্রত্যেকটা মানুষের পরিবেশ চাইলেই চেঞ্জ করতে পারে সে। তুমি এখন যে জায়গায় আছো সেখান থেকে পাশের গ্রামে গিয়ে তুমি দুদিন থাকো, সেখানকার লোকজনের একটা আলাদা পরিবেশ সেখানে রয়েছে, তাই না। তাই পরিবেশকে কিন্তু ডায়নামিক ফ্যাক্টর বা পরিবর্তনশীল একটা ফ্যাক্টর হিসেবে ধরা হয়, এইটুকু আমাদের মনে রাখতে হবে। ওকে, যার যেখানে বুঝতে সমস্যা অবশ্যই বলবে। দেখো বর্তমানে আধুনিক মনোবিজ্ঞানীদের মতে
এই বিতর্কটি ভিত্তিহীন। তো এই যে ডিবেটটা তৈরি হয়েছিল, নেচার নার্চার ডিবেট, প্রকৃতি লালন পালনের যে বিতর্ক, বর্তমানে কিন্তু এটাকে একদমই ভিত্তিযুক্ত বলা হয় না, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন বিতর্ক বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে শিশুর বিকাশে না বংশগতির বেশি গুরুত্ব আছে, না পরিবেশের বেশি গুরুত্ব আছে। তাহলে কার গুরুত্ব আছে? মনে রাখবো আমরা, বংশগতি এবং পরিবেশ উভয়ের সমান গুরুত্ব আছে। এখান থেকে কিন্তু ট্রিকি কোয়েশ্চেন দেয় পরীক্ষাতে। যিনি প্রশ্ন করবেন তোমাদের পরীক্ষার, তিনি সব সময় চাইবেন এমনভাবে একটা লজিক দিয়ে তোমাকে প্রশ্নের মধ্যে তোমার ব্রেনটাকে এমনভাবে নিয়ে আসতে যে তুমি যে কোনো একটা অ্যান্সারের দিকে পক্ষপাত করো, হয় বংশগতিকে তুমি বেশি গুরুত্ব দিয়ে অ্যান্সার বেছে ফেলো, অথবা পরিবেশকে বেশি গুরুত্ব দিয়ে তুমি অ্যান্সার বেছে ফেলো। এই জিনিসটা যে করবে সেই কিন্তু ভুল করবে। মনে রাখবো, আমরা সব সময় এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন আসুক, সেই প্রশ্ন সলভ করার সময় বংশগতিকে এবং পরিবেশকে উভয়কে সমান গুরুত্ব দেব সব সময়, ঠিক আছে? সমান গুরুত্ব দেব, কাউকে বেশি কম করব না। আর আধুনিক যে মনোবিজ্ঞান, বর্তমান যে মডার্ন চাইল্ড সাইকোলজি, সেখানেও কিন্তু শিশুর ডেভেলপমেন্টে বংশগতি আর পরিবেশকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু নেচারের যারা সমর্থক তারা বংশগতিকে বেশি গুরুত্ব দিত, আবার নার্চারের যারা সমর্থক তারা পরিবেশকে বেশি গুরুত্ব দিত। যেহেতু এরা পক্ষপাত করছে দেখো একটা জিনিসের উপরে, হয় বংশগতি নয় পরিবেশের উপরে, সেই কারণে তাদের এই বিতর্ককে বর্তমানে ভিত্তিহীন বলা হয়। আচ্ছা, এবার দেখো বংশগতি সম্পর্কে যদি আমরা জানি, তাহলে কি না, যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পিতামাতা এবং পূর্বপুরুষদের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়, তাকেই আমরা বংশগতি বলছি। অর্থাৎ আমাদের প্রত্যেকের বাবা মায়ের থেকে যেসব গুণগুলো আমাদের মধ্যে এসেছে, হতে পারে কেউ মায়ের মতো দেখতে, কেউ বাবার মতো দেখতে, কারোর হয়তো বাবা ভালো ফুটবল খেলতে পারেন, তো ছেলেও ভালো ফুটবল খেলে। কারোর মা ভালো আলপনা দেয় বা ভালো রান্না করে, ভালো গান করে, তো মেয়ে বা ছেলে সেও ওই একই রকমের গুণগুলো আস্তে আস্তে ভালোভাবে রপ্ত করছে। তার মানে এই সমস্ত গুণগুলো কিন্তু আমরা ডিএনএর মাধ্যমে, জিনের মাধ্যমে, ক্রোমোজোম বলে একটা জিনিস থাকে ডিএনএর ভিতরে, তো সেই ক্রোমোজোমের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের মধ্যে এসেছে। সেই কারণে দেখবে মা বাবা ছেলে মেয়েরা মা বা বাবার মতো দেখতে হয় বা উভয়ের মতো দেখতে হয়। ওকে। আচ্ছা, মনোবিদ ডগলাস এবং হ্যালন্ডের মতে কি না, পিতামাতা এবং অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে জন্মসূত্রে প্রাপ্ত সমস্ত গঠন, শারীরিক বৈশিষ্ট্য, কাজ এবং ক্ষমতার সমষ্টিকেই বংশগতি বলে। তাহলে আমরা ছোট্ট করে এটুকু মনে রাখতে পারি যে বংশগতি বলতে কি বোঝাচ্ছে? বংশগতি বলতে বোঝানো হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা আমাদের পূর্বপুরুষ, শুধুমাত্র বাবা মা নয়, বাবা মায়ের বাবা মা, মায়ের বাবা মা, তাদের বাবা মা, এদের থেকেও অল্প অল্প অতি সামান্য পরিমাণে আমরা বিভিন্ন গুণ পাই। সব থেকে বেশি গুণ পাই বাবা এবং মায়ের কাছ থেকে 50% করে। আচ্ছা, তো এই যে পূর্বপুরুষদের কাছ থেকে বিভিন্ন গুণগুলোকে আমরা পাচ্ছি, এটাকে কি বলা হচ্ছে? হেরিডিটি বা বংশগতি বলা হচ্ছে। আচ্ছা, বংশগতির জৈবিক ভিত্তি, এই জায়গাটা একটু দেখো। এখানে বেশ কয়েকটা জিনিস আমরা একটু প্রথমে জানবো, বেশ কিছু কঠিন প্রশ্ন এখান থেকে আসে। প্রথমে আসি জাইগোট। এই জাইগোট জিনিসটা কি? জাইগোট জিনিসটা কি দেখো। আচ্ছা, নিষেকের পর কি হয়, যে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হয়, তাই না? তার ফলে প্রথমে যে কোষটি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে জাইগোট। ধরো এটা হচ্ছে ডিম্বাণু, ঠিক, আর এটা হলো কি, এটা হলো শুক্রাণু। তো এই যে ডিম্বাণুর সাথে যখন শুক্রাণুর মিলন ঘটলো, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা নিষেক, নিষেক বলছি। এর ফলে প্রথমে একটা কোষ তৈরি হয় এরকম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি, জাইগোট, জাইগোট। ওকে। তাহলে মনে রাখবো আমরা যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে যে প্রথম কোষটি তৈরি হয় তাকে জাইগোট বলে। তাহলে একটা ভ্রূণ সৃষ্টির, একটা মাতৃগর্ভে একটা ভ্রূণ সৃষ্টির, সন্তান জন্মের আগে যে ভ্রূণ সৃষ্টি হয়, সেই ভ্রূণ সৃষ্টির প্রথম ধাপ কি? মনে রাখবো আমরা, প্রথম ধাপ হলো জাইগোট। ওকে। এই যে জাইগোট, এই জাইগোট থেকে কিন্তু মানব জীবনের সূচনা হয়। দ্বিতীয় আসি আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো। মনে রাখবো আমরা, ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে দুটো ক্রোমাটিড দিয়ে গঠিত একটি আহ, অতি ক্ষুদ্র অঙ্গাণু আমরা বলতে পারি। এই যে এরকম দেখতে হয় অনেকটা, এক্স এর মতো, তোমরা জীবনবিজ্ঞান বইয়ে ছবি দেখে থাকবে। এখানে একটা ক্রোমাটিড, এটা হচ্ছে দুটো ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম তৈরি হয়। এটা কোথায় থাকে? আমাদের ডিএনএর মধ্যে থেকে থাকে। ওকে। দেখো কয়টি ক্রোমোজোম থাকে, এখান থেকে প্রশ্ন আসে।
এই যে ক্রোমোজোম, এটা প্রতিটি কোষে নিউক্লিয়াসের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো অংশ, ওকে, এখানে থেকে থাকে, এদের ক্রোমোজোম বলা হয়। মানবদেহে মোট, এই জায়গাটা ভালো করে কিন্তু মুখস্থ রাখবে, এখান থেকে প্রচুর মিস্টেক হয়। মানবদেহে মোট 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। এখানে পরীক্ষার প্রশ্নটা ভালোভাবে খেয়াল রাখবে, প্রশ্নে কি জানতে চেয়েছে, তোমাকে টি বলেছে নাকি জোড়া বলেছে। ওকে, অনেক সময় বলে কত জোড়া ক্রোমোজোম থাকে, অনেকে 46 অপশানে রেখে 46 দিয়ে দেয়। জোড়া বললে 23 উত্তর হবে, 23 জোড়া। আর কয়টি বললে তখন আমরা উত্তর করব 46টি। তাহলে একটা মানুষের দেহে কয়টা ক্রোমোজোম থাকে? 46টি বা 23 জোড়া। ঠিক আছে, এই যে 23 জোড়া বা 46টি, এই ক্রোমোজোমগুলো কোথা থেকে আসে তাহলে? এই ক্রোমোজোম যে মোট 46টি ক্রোমোজোম, এই 46টি ক্রোমোজোমের 23টা ক্রোমোজোম আসে মায়ের দেহ থেকে শিশুর দেহে, আর বাকি 23টা ক্রোমোজোম আসে বাবার দেহ থেকে শিশুর দেহে। ঠিক আছে, তাহলে অর্ধেক মায়ের থেকে আসে, অর্ধেক বাবার থেকে আসে, 23টা করে। মোট শিশুর দেহে বা প্রতিটা মানুষের দেহে মোট 46টা ক্রোমোজোম থাকে। এবার এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? দুটো ভাগে। প্রথম ভাগকে আমরা বলি অটোজম। অটোজম, ঠিক আছে। আর এই অটোজম কি? এই যে আমরা 46টি ক্রোমোজোম বললাম, এখান থেকে দুটি বাদ দাও, তাহলে কয়টি থাকছে? 44। ঠিক আছে, এই 44টি ক্রোমোজোমকে কি বলা হচ্ছে? অটোজম বলা হচ্ছে। অটোজম বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের আহ, এক জোড়া ক্রোমোজোম বা দুটি ক্রোমোজোম বাদ গেল, এই দুটি ক্রোমোজোমকে কি বলা হচ্ছে? এই দুটি ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলা হয়। এই সেক্স ক্রোমোজোম কি করে? এটি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ মাতৃগর্ভে থাকা সেই ভ্রূণটা পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, সেটা এই দুই জোড়া ক্রোমোজোম নির্ধারণ করে। তাহলে ক্রোমোজোমকে মোট 46টি ক্রোমোজোম থাকে। এই 46টি ক্রোমোজোমকে দুটো ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে অটোজম। অটোজমের সংখ্যা কত যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, আমরা বলবো 22 জোড়া বা 44টি হচ্ছে অটোজম। তাহলে 46টি থেকে 44টি যদি অটোজম হয়, বাকি দুটি কি? এক জোড়া বা দুটি, এটিকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এবার এদের কাজটাকে একটু দেখি। দেখো, এই যে অটোজম রয়েছে 44টি, এরা কি করে? এরা শিশুর লিঙ্গ নির্ধারণ করে না। মনে রাখবে, পরীক্ষায় প্রশ্নটা নাটাকে এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে যে নিচের কোন কাজটি অটোজম করে না। ওকে, নাটা যারা খেয়াল করবে না তারাই ভুল করে ফেলবে। তাহলে অটোজমের কাজ কি? এ লিঙ্গ নির্ধারণ করে না। লিঙ্গ নির্ধারণ বাদে বাকি সমস্ত বৈশিষ্ট্যকে নিয়ে আসে। তুমি তোমার বাবার মতো দেখতে, তোমার গলার আওয়াজটা অনেকটা তোমার বাবার মতো, আর দেখা যাচ্ছে যে তোমার গায়ের চামড়ার রং সেটা তোমার মায়ের মতো, তোমার চোখ দুটো তোমার মায়ের মতো, নাকটা বাবার মতো, ঠিক আছে, মাথার চুল মায়ের মতো। এই যে বাহ্যিক গুণগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো সব নিয়ে এসেছে কে? এই অটোজম তোমার শরীরের মধ্যে নিয়ে এসেছে। ঠিক আছে, একইভাবে অভ্যন্তরীণ যে সমস্ত ট্যালেন্টগুলো রয়েছে, তোমার মা হয়তো ইয়ং বয়সে খুব সুন্দর গান করতেন, তো দেখা যাচ্ছে তোমারও কিন্তু গানের প্রতি একটা ট্যালেন্ট রয়েছে, গানের গলা রয়েছে। তিনি নাচ করতেন, তুমিও দেখা যাচ্ছে খুব ভালো নাচ করতে পারো বা নাচের প্রতি একটা আকর্ষণ রয়েছে। এটাও ভিতর থেকে তোমার যে অভ্যন্তরীণ ট্যালেন্ট, সেটাও এই ক্রোমোজোমই তোমাকে এনে দিয়েছে। তাহলে অটোজোমের কাজ হচ্ছে এইগুলো: তোমার চোখের রং কেমন হবে, তুমি কতটা লম্বা হবে, তোমার গায়ের চামড়ার রং কেমন হবে, তুমি দেখতে কেমন হবে, তোমার চুল কেমন হবে, কোঁকড়ানো না সোজা, বাদামি নাকি কালো। ঠিক আছে, এই সব কিছুকে নির্ধারণ করে অটোজোম, সমস্ত কিছুকে। আচ্ছা, তা আর সেক্স ক্রোমোজোম কি করে? সেক্স ক্রোমোজোম শুধুমাত্র একটা কাজ করে, যে ওই ভ্রূণটি পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে সেটাকে নির্ধারণ করে। এবার এই নির্ধারণের পদ্ধতিটা একটু আমরা দেখি। দেখো, মনে রাখবো আমরা, প্রতিটা মহিলার মধ্যে, প্রতিটা মেয়ের মধ্যে যে সেক্স ক্রোমোজোম থাকে দুই জোড়া, সেই দুটো হচ্ছে এক্স এক্স। বোঝা গেল? তাহলে প্রতিটা মহিলার মধ্যে যে দুটো সেক্স ক্রোমোজোম থাকে, প্রতিটাই দেখো এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মহিলাদের মধ্যে থাকে। এই জায়গাটা একটু ভালো করে বোঝো। আর প্রতিটা পুরুষের মধ্যে কি থাকে? একটা থাকে এক্স, একটা হচ্ছে ওয়াই। ওকে, এটা হচ্ছে কাদের মধ্যে থাকে? পুরুষের মধ্যে থাকে। এবার আমরা তো প্রথমে বললাম যে আমরা মোট 46টি ক্রোমোজোম, 23টা মায়ের থেকে পাই, 23টা বাবার থেকে পাই। পেলাম অর্ধেক অর্ধেক। তাহলে অর্ধেক মায়ের থেকে পাই, অর্ধেক বাবার থেকে পাই। সেক্স ক্রোমোজোম আমাদের দেহে কটা থাকে? দুটো। তাহলে দুটোর মধ্যে একটা আমরা মায়ের থেকে পাবো, একটা বাবার থেকে পাবো, একটা মায়ের থেকে পাবো। এবার একটা জিনিস ভালো করে দেখো, তোমার কাছে দুটো কলম আছে,
দুটো কলম আছে তোমার কাছে, দুটোই নীল কালির কলম। আমি যদি তোমাকে বলি যে তুমি একটা লাল কালির কলম আমাকে দাও, তুমি দিতে পারবে? পারবে না কো, কারণ তোমার কাছে নেই, তোমার কাছে দুটোই নীল কালি রয়েছে। ঠিক আছে? ঠিক সেরকম হয় মায়ের দেহের মধ্যে। মায়ের দেহে দুটো ক্রোমোজোম আছে, দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম। তাহলে মায়ের দেহ থেকে যে ক্রোমোজোমই যাক, সেটা কি হবে? সবসময় এক্সই হবে। ওকে, এক্স ক্রোমোজোমই হবে। এবার যার কাছে একটা নীল পেন আছে, একটা লাল পেন আছে, তাকে আমি যদি লাল পেন চাই, সে আমাকে দিতে পারবে। বাবার দেহে দেখো এক্স ক্রোমোজোম আছে ঠিক, ওয়াই ক্রোমোজোম আছে। তাহলে যদি মায়ের দেহ থেকে, এটা ধরো একটা ভ্রূণ। এবার মায়ের দেহের মধ্যে রয়েছে এক্স এক্স আর বাবার দেহে রয়েছে এক্স ওয়াই। মায়ের দেহ থেকে এই দুটোর মধ্যে একটা ক্রোমোজোম আসবে, যে কোনো একটা এলো, এক্স পেলো। বাবার দেহ থেকে যদি এই ওয়াই ক্রোমোজোম আসে, তাহলে এখানে ওয়াই পাবে, এক্স ওয়াই হয়ে গেল, অর্থাৎ এই ভ্রূণটা তখন পুত্র সন্তান হবে। ওকে, অর্থাৎ আমরা যারা এখন বর্তমানে ক্লাস করছি, সবাই যারা আমরা ছেলে, মেল, আমাদের প্রত্যেকে বাবার থেকে আমরা ওয়াই ক্রোমোজোম পেয়েছি বলে আমরা পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি। আর যত আমরা ছাত্রীরা রয়েছো, ফিমেল রয়েছো, তারা প্রত্যেকে কি পেয়েছো? বাবার থেকে এক্স ক্রোমোজোম পেয়েছো, সেই কারণে কিন্তু পুত্রী সন্তান হিসেবে জন্মগ্রহণ করা হয়েছে। ওকে, তাহলে সন্তানের লিঙ্গ নির্ধারণে 100% কার দিক থেকে আসে? বাবার দিক থেকে। মায়ের দিক থেকে সন্তানের লিঙ্গ নির্ধারণ সম্ভব নয়, কারণ মায়ের কাছে দুটোই এক্স ক্রোমোজোম আছে। ছেলেও হতে পারে, পুত্র সন্তানও হতে পারে, মেয়েও হতে পারে, কন্যা সন্তানও হতে পারে। কন্যা হবে নাকি পুত্র হবে 100% নির্ভর করে বাবার কোন ক্রোমোজোমটা তার মধ্যে যাচ্ছে সেটার উপর। এবার যদি ওয়াইয়ের জায়গায় বাবার থেকেও এক্স ক্রোমোজোম যায়, তাহলে মায়ের থেকে তো এক্স পাচ্ছে, বাবার থেকেও যদি এক্স পেয়ে যায়, তখন কি হয়ে যাবে? পুত্রর বদলে তখন আবার কন্যা সন্তান হবে। ওকে, তো এইভাবে একটা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়। ওকে, তাহলে সেক্স ক্রোমোজোমের এইটা হচ্ছে কার্যকারিতা। এই জায়গাটা মনে রাখবে, এক্স এক্স হলো মহিলাদের জন্য, অর্থাৎ কন্যা সন্তান জন্ম দেয়, আর এক্স ওয়াই ক্রোমোজোম পুত্র সন্তান জন্ম দেয়। এই জিনিসটাই কিন্তু এখানে লেখা রয়েছে, এই যেটা বোঝালাম। যদি কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করবে। এরপরে দেখো জিন। এই জিন সম্পর্কে আমরা জানবো। জিন হচ্ছে কি? এই যে ক্রোমোজোম পড়লাম না, এই ক্রোমোজোম সূক্ষ্ম সুতোর মতো অংশ যেটা ডিএনএর মধ্যে থাকে, এই ক্রোমোজোমের ভিতরে পুঁতির মালার মতো, ঠিক আছে, ছোটবেলায় আমরা সবাই পুঁতির মালা নিয়ে খেলা করেছি, তো সেই পুঁতির মালার মতো সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে, ছোট্ট ছোট্ট, খালি চোখে কখনোই দেখা যায় না। এদেরকে বলা হয় কি? জিন। জিনের মূল উপাদান হলো ডিএনএ এবং আরএনএ। তো এই জিনিসটা আমরা মনে রাখবো, জিনের মূল উপাদান কি? ডিএনএ, আরএনএ। আচ্ছা, এই যে জিন, এই জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। বংশগতির ধারক এবং বাহক, তোমার সমস্ত গুণ তোমার ছেলে মেয়েদের মধ্যে এই জিনই কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে? আহ, এবার এই জিন দু রকমের হয়, একটা হচ্ছে প্রকট জিন, একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। আচ্ছা, প্রকট জিন কাকে বলে? যে জিনটি নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, যেমন কোঁকড়ানো চুল। ঠিক আছে, যে বৈশিষ্ট্যগুলো দেখে বোঝা যাচ্ছে যে তোমার চুলটা কোঁকড়ানো, তোমার গায়ের চামড়ার রং খুবই ফর্সা, তো এই জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এগুলো প্রকট জিনের জন্য হয়েছে। প্রকট জিন তাদেরকে বলবো যে জিনের বৈশিষ্ট্যগুলো বাইরে থেকে দেখে বোঝা যায় বা প্রকাশ করা যায়। প্রচ্ছন্ন জিন কি? এমন জিন যে জিনটি প্রকট জিনের সামনে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, সুপ্ত থাকে। ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে কোনো একটা সন্তান, তার বাবা এবং মা উভয়ের চুল সোজা, কিন্তু সন্তানের চুল কোঁকড়ানো। ঠিক আছে, সন্তানের চুল কোঁকড়ানো, যদি উভয়ের মধ্যেই প্রচ্ছন্ন কোঁকড়ানো চুলের জিন থাকে, দেখা যাচ্ছে কি যে বাবার চুল সোজা, মায়ের চুল সোজা, কিন্তু বাবার মধ্যে চুল কোঁকড়ানো করার জন্য যে জিনটা দরকার সেটা ঘুমিয়েছিল, মায়ের মধ্যেও একই রকম চুল কোঁকড়ানো করার জন্য যে জিনটা দরকার সেটা ঘুমিয়েছিল, অর্থাৎ প্রচ্ছন্ন অবস্থায় ছিল। সেই প্রচ্ছন্ন জিনের জন্য ছেলের মধ্যে যে জিনটা এসেছে, সেই কারণে কিন্তু ছেলের চুল কোঁকড়ানো হয়েছে। অর্থাৎ এমন হতে পারে যে বাবা মা দুজনেই লম্বা কিন্তু ছেলে খাটো, অথবা বাবা মা দুজনেই খাটো কিন্তু ছেলে লম্বা। এটা হচ্ছে এই যে প্রকট আর প্রচ্ছন্ন জিনের জন্য এমন হয়। প্রকট মানে বলবো যে জিনের বৈশিষ্ট্য বাইরে প্রকাশ পায়, প্রচ্ছন্ন জিন মানে যে জিনের বৈশিষ্ট্য ঘুমিয়ে থাকে, সুপ্ত থাকে, বাইরে প্রকাশ পায় না। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা টুইন সম্পর্কে জানবো, একটু যমজ সন্তান সম্পর্কে জানবো। দেখো, তো আহ, এই যে টুইন্স সম্পর্কে আমরা জানি, প্রথমে আমরা জানি টুইন্স বা যমজ সন্তান হচ্ছে তারা যারা একই সাথে মাতৃগর্ভে বড় হয় বা জন্মগ্রহণ করে। এই টুইন্স দুই প্রকারের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সমকোষী যমজ, একটা হচ্ছে ভিন্নকোষী যমজ। দেখো, সমকোষী যমজ আমরা কাদের বলতে পারি? সমকোষী যমজকে আইডেন্টিক্যাল টুইন্স
বা মোনোজাইগোটিক টুইন্স বলা হয়। ঠিক আছে, সমকোষী যমজকে কি বলা হয়? আইডেন্টিক্যাল টুইন্স বা মোনোজাইগোটিক টুইন্স বলা হয়। যখন একটি মাত্র জাইগোট একটি ডিম্বাণু ও একটি শুক্রাণুর সঙ্গে মিলিত হয়, একটি জাইগোট তৈরি হয় কিভাবে? একটাই ডিম্বাণু একটাই শুক্রাণু মিশে একটা জাইগোট তৈরি হয়। কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে সম্পূর্ণ দুটো ভাগে বিভক্ত হয়ে দুটি ভ্রূণের সৃষ্টি করে। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা ডিম্বাণুর সাথে একটা স্পার্ম বা শুক্রাণু মিলিত হলো, এরপরে এরকম একটা প্রথমে একটা কোষ তৈরি হয়, এবার এই কোষ বিভাজিত হয়ে আস্তে আস্তে বহু কোষে পরিণত হয় এরকমভাবে। ঠিক আছে, এই যে কোষ বিভাজন হওয়ার সময় কোনো একটা কারণে দেখা যাচ্ছে এই কোষ থেকে আরেকটা খণ্ড অংশ তৈরি হলো এবং সেও এইভাবে বিভাজন হতে শুরু করলো, তখন এখানে একটা চাইল্ড উৎপন্ন হবে, এখানে আর একটা চাইল্ড উৎপন্ন হবে। ঠিক আছে, এবার দেখো মূল বৈশিষ্ট্য এখানে যে সমকোষী যমজ বা মোনোজাইগোটিক বা আইডেন্টিক্যাল টুইন্স কারা হবে? তাদের কি বলবো যে এই সন্তানটা সে ধরো মেল, এও কিন্তু হবে মেল। ঠিক আছে, একটি ছেলে একটি মেয়ে হয় না, উভয়ই ছেলে হবে অথবা উভয়ই ফিমেল হবে, উভয়ই ফিমেল হবে, ভালো করে বুঝবে। তাদেরকে আমরা বলবো আইডেন্টিক্যাল টুইন্স বা মোনোজাইগোটিক টুইন্স বা সমকোষী যমজ। এদের সমস্ত বৈশিষ্ট্য একই রকম হবে, তারা একদম জেরক্স কপির মতো দেখতে হবে, তাদের গলার স্বর পছন্দ অপছন্দের বিষয় সমস্ত কিছু সেম টু সেম হবে, একদম জেরক্স। ওকে, তাদেরকে বলবো সমকোষী যমজ। এবার তো এমন নয়, এমনও দেখবে দেখা যায় যে যমজ সন্তান কিন্তু একজন ছেলে একজন মেয়ে, ভাই বোন বা দিদি ভাই এরকমও হয়, তাদেরকে আমরা বলি ডাইজাইগোটিক টুইন্স বা ভিন্নকোষী যমজ। ঠিক আছে, ভিন্নকোষী যমজ কাদের বলবো? যে যখন মায়ের দেহের মধ্যে দুটো আলাদা ডিম্বাণু পিতার দুটি আলাদা শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়। তাহলে ভালো করে এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো, এই ছবিতে কি দেখলাম? এটা হচ্ছে ডিম্বাণু আর এটা হচ্ছে কি শুক্রাণু, একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণুই প্রথমে মিলিত হয়েছে, এরপরে কোষ বিভাজনের সময় কোনো কারণে কোষ বিভাজিত হয়ে দুই ধাপে বিভাজিত হয়ে দুটো সন্তান উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে সমকোষী যমজের ক্ষেত্রে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও সমকোষী যমজের ক্ষেত্রে। আচ্ছা, এবার ভিন্নকোষী যমজের ক্ষেত্রে কি হয়? যে মায়ের দেহ থেকে কোনো কারণে দুটো ডিম্বাণু রিলিজ হয় এবং সেই দুটো ডিম্বাণুকে পিতার দেহের মধ্যে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু আসে, তাদের মধ্যে দুটো আলাদা আলাদা শুক্রাণু দুটো ডিম্বাণুকে নিষিক্ত করে। এর ফলে প্রথম থেকেই দুটো কোষ আস্তে আস্তে তৈরি হতে থাকে কোষ বিভাজনের মাধ্যমে। তো এখানে দেখো, যেহেতু একটা ডিম্বাণু একটা শুক্রাণু, একটা ডিম্বাণু একটা শুক্রাণু, প্রত্যেক ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণু শুক্রাণু আলাদা, সেই কারণে এটা মেল হতে পারে আর এটা ফিমেল হতে পারে, এমন হতে পারে। এই ক্ষেত্রে উভয় মেল বা উভয় ফিমেল হবে এমন কোনো ব্যাপার নয়। আবার এই যে এদের যে মেল ফিমেল বলছি সেখানে তাদের বৈশিষ্ট্য এই যে সমকোষী যমজের মতো এত মিল থাকে না, অর্থাৎ হুবহু একই রকম দেখতে নাও হতে পারে। ঠিক আছে, তাহলে সহজ কথায় আমরা মনে রাখবো যে যদি দুটি সন্তান উৎপন্ন হয় যমজ সন্তান, একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু থেকে দুটি সন্তান যদি উৎপন্ন হয় তাদেরকে আমরা সমকোষী যমজ বলবো, এবং তারা 100% একই হয়, জেরক্স কপি হয় একদম। এরা দেখতেও একই হয় এবং এরা কখনো মেল ফিমেল আলাদা আলাদা হতে পারে না, হয় দুজনেই ছেলে হবে অথবা দুজনেই মেয়ে হবে। ঠিক আছে, আর ভিন্নকোষী যমজ বা ফ্রেটার্নাল টুইন্স বা ডাইজাইগোটিক টুইন্স কাদের বলবো? যখন দুটো ডিম্বাণুকে দুটো শুক্রাণু নিষিক্ত করে এবং সেখান থেকে দুটো দুটো সন্তান উৎপন্ন হয়, এদের মধ্যে একটা ছেলে একটা মেয়ে হতে পারে। ঠিক আছে, এবং এরা 100% হুবহু একই রকম দেখতে হয় না, ভাই বোনের মতো হয়, 50% 60% হয়তো মিল থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যমজ সন্তানের দুটো শ্রেণী বিভাগ, মনে রাখবো আমরা। এবার আসি আমরা বংশগতির কিছু নীতি বা কিছু সূত্র নিয়ে। দেখো, প্রথম নীতি যদি দেখি, যার যেখানে অসুবিধা হচ্ছে বলবে কিন্তু, ঠিক আছে? প্রথম দিনের ক্লাস আমাদের আজকে, যার যেখানে অসুবিধা হচ্ছে অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞেস করবে বা মাইক অন করে বলবে। ওকে, এবার দেখো বংশগতির নীতি বা সূত্র কি কি রয়েছে। প্রথমে আসি আমরা সাদৃশ্যের নীতি নিয়ে। সাদৃশ্যের নীতি এটা কি? এখানে বলা হচ্ছে সমজাতীয় প্রাণী থেকে সমজাতীয় প্রাণীর জন্ম হয়, মানুষের সন্তান মানুষ হবে, তাই না? বুদ্ধিমান বাবা মায়ের সন্তান বুদ্ধিমান হবে, তবে এই জিনিসটা কিন্তু সব সময়তে ঠিক নয়, এই জিনিসটা সব সময়তে ঠিক নয়, এখনো পর্যন্ত প্রমাণিত ঠিক নয়।
আচ্ছা, মানুষের সন্তান মানুষ হবে, একটা বাঘের সন্তান সে বাঘ হবে, একটা হাতির সন্তান সে হাতি হবে, এটা স্বাভাবিক একটা প্রাকৃতিক ব্যাপার। এই নীতিটাকেই সাদৃশ্যের নীতি বলা হয়। ওকে। আচ্ছা, বৈসাদৃশ্যের নীতি কি? বৈসাদৃশ্যের নীতি হচ্ছে একই বাবা মায়ের দুই সন্তান হুবহু এক হয় না, এমনকি বাবা মায়ের থেকেও সন্তানের কিছু অমিল আমরা দেখতে পাই। এটা কেন হয়? জিনের মিশ্রণের কারণে। বলে দিই এই জায়গাটা। দেখা যাচ্ছে যে বাবা এবং মা দুজনেই ফর্সা, কিন্তু তাদের সন্তানের রং কিছুটা শ্যামবর্ণের হতে পারে। তার কারণ কি? দেখো, সন্তান পুরোপুরি তো বাবা আর মায়ের জিন দিয়ে তৈরি হয় না। বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সেখান থেকে জিন পেয়েছে। মায়ের বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সেগুলো থেকেও কিন্তু জিন পেতে 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 এসেছে। ঠিক একইভাবে বাবার মা, মায়ের মা, তাদের মা, সেখান থেকেও কিছু কিছু জিন পেয়েছে। প্রত্যেকে পেয়েছি আমরা। সেই কারণে একটা মিক্স তৈরি হয়, একটা মিউটেশন তৈরি হয়, জিনের মিশ্রণ তৈরি হয়। দেখা যাচ্ছে হয়তো বাবার বাবার বাবা, তার জিন একটু শ্যামবর্ণ ধরনের বৈশিষ্ট্য ছিল, অর্থাৎ তার চামড়ার রং একটু শ্যামবর্ণ ছিল। আবার ওদিকে দেখা যাচ্ছে মায়ের বাবার বাবা, তার চামড়ার রঙও কিছুটা শ্যামবর্ণ ছিল। সেই জিন থাকার কারণে সন্তানের রং শ্যামবর্ণ হতেই পারে, বাবা মা দুজনে ফর্সা হলেও। এই নীতিটাকে বলা হয় বৈসাদৃশ্যের নীতি। ঠিক আছে। পরবর্তী হচ্ছে প্রত্যাবর্তনের নীতি, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো, গ্যালটন এই সূত্রটি আবিষ্কার করেন। তো মনে রাখবো, প্রত্যাবর্তনের নীতি কে আবিষ্কার করেন? ফ্রান্সিস গ্যালটন এই প্রত্যাবর্তনের নীতি সূত্রটি আবিষ্কার করেন। সেখানে কি বলা হয়? বলা হচ্ছে যে প্রকৃতি সবসময় ভারসাম্য বা গড়পড়তার দিকে ফিরে আসার প্রবণতা দেখায়। অর্থাৎ দেখা যায় অত্যন্ত প্রতিভাবান পিতামাতার সন্তান কিছুটা কম প্রতিভাবান হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে সচিন টেন্ডুলকারের ছেলে সচিন টেন্ডুলকারের মতো অত বেশি ট্যালেন্টেড নয়। শাহরুখ খানের ছেলে শাহরুখ খানের মতো অত বেশি ট্যালেন্টেড নয়। তার কারণ হচ্ছে সচিন টেন্ডুলকারের মধ্যে যে ক্রিকেট খেলার গুণ আছে সেটা বিশেষ গুণ, সবার মধ্যে থাকে না। শাহরুখ খানের মধ্যে যে অ্যাক্টিংয়ের গুণ আছে সেটা বিশেষ গুণ, সবার মধ্যে থাকে না। এই বিশেষ গুণ প্রকৃতি খুব সামান্য মানুষকে দেয়, এবং প্রকৃতি কখনোই চায় না এই বিশেষ গুণ বংশগতিভাবে সবার মধ্যে পরপর পরপর প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ুক, কখনো চায় না। প্রকৃতি সেই কারণে সব সময় বাবা এবং মায়ের মধ্যে থাকা বিশেষ গুণগুলোকে সন্তানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে আসতে দেয় না। সেই কারণে অত্যন্ত প্রতিভাবান যে কোনো ক্ষেত্রে বাবা মায়ের সন্তানরা খুব সাধারণ হয়, তাদের মতো প্রতিভাবান হয় না বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, কিছু জায়গায় হয়ে থাকে। সেই উদাহরণও তুমি খুঁজলে পাবে, যে বাবা মাও বিশাল বড় কোনো অ্যাক্টর, তাদের ছেলে মেয়েও বিশাল বড় বড় অ্যাক্টর। ঠিক আছে, যেমন ধরো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিখ্যাত ট্যালেন্ট। তার ছেলের কথা যদি বলি সুকুমার রায়, তারও বিখ্যাত একটা বিখ্যাত ট্যালেন্ট। সুকুমার রায়ের ছেলের কথা যদি বলি সত্যজিৎ রায়, তারও কিন্তু বিখ্যাত ট্যালেন্ট রয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, এরকম হয়। কিন্তু প্রকৃতি সবসময় চায় এরকম বিখ্যাত ব্যক্তিদের মধ্যে যে বিখ্যাত ট্যালেন্টটা থাকে, সেটাকে বংশ পরম্পরায় তার ছেলে মেয়েদের মধ্যে সাধারণত দিতে চায় না। ঠিক আছে, এইটা হচ্ছে প্রত্যাবর্তনের নীতি। সেই কারণেই দেখো, হতে পারে যে অত্যন্ত নির্বোধ পিতামাতার সন্তান বুদ্ধিমান হতে পারে, কারণ নির্বোধ পিতামাতার নির্বোধ হলে সেই নির্বোধ গুণটা সন্তানের মধ্যে সাধারণত আসে না। আবার হতে পারে যে অত্যন্ত বুদ্ধিমান পিতামাতার সন্তান নির্বোধ হতে পারে। ঠিক আছে, কম প্রতিভাবান বা নির্বোধ হতে পারে। আচ্ছা, তারপরে দেখো পরিবেশ সম্পর্কে আমরা যদি দেখি, পরিবেশ তো পরিবেশ কি? একটা শিশু জন্মের পরে যখন পরিবারে আসছে, সেখান থেকেই তার কিন্তু প্রথম পরিবেশ শুরু হলো। ঠিক আছে, সেখান থেকেই তার প্রথম পরিবেশ শুরু হলো। এক মিনিট। বেশ, এবার দেখো, এই যে জিন, এই জিন ছাড়া মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টির পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত যে সমস্ত বাহ্যিক শক্তি বা উদ্দীপক ব্যক্তিকে প্রভাবিত করে, তার সমষ্টিই হলো পরিবেশ। ঠিক আছে, জিন ছাড়া আর যা কিছু ব্যক্তিকে প্রভাবিত করে, আবহাওয়া, জলবায়ু, খাদ্য, সব কিছু পরিবেশের অন্তর্গত। ঠিক আছে। দেখো, অ্যানাস্তাসি অ্যানাস্তাসি নামক একজন লোক ছিলেন। তার মতে বংশানুক্রমিক জিনগুলো ছাড়া যে সমস্ত বিষয় ব্যক্তিকে প্রভাবিত করে তাকেই বলা হয় পরিবেশ। তুমি বংশগতভাবে তুমি ফর্সা দেখতে হয়েছো বা শ্যামবর্ণের দেখতে হয়েছে, তুমি লম্বা হয়েছো বা খাটো হয়েছো, এগুলো জিনের কারণে হয়েছো। কিন্তু তুমি পরিবেশে এসে তুমি খুব ভালো একটা ধরো ভালো
গল্প লিখতে পারছো, ভালো ফুটবল খেলতে পারছো, হ্যাঁ ভালো ছবি আঁকতে পারছো, কঠিন কঠিন ভারী ভারী জিনিস তুমি খুব শক্তিশালী, তুমি তাই ভারী ভারী জিনিস তুলতে পারছো, এগুলো সব পরিবেশের অন্তর্গত, এগুলো বংশগতি নয়, বা এই গুণগুলো বংশগতভাবে তোমার সন্তানের মধ্যে যাবেও না। ঠিক আছে। পরিবেশের প্রকারভেদ কি আমরা সবাই জানি, যে প্রথমে আমরা অভ্যন্তরীণ বা প্রাক জন্ম পরিবেশ যদি বলি, তাহলে মাতৃগর্ভে থেকে থাকি। কত দিনের হয়ে থাকে এটা? 9 মাস 10 দিন, তাই তো? 9 মাস 10 দিন একটা সন্তান তার মাতৃগর্ভে থাকে। আচ্ছা, এই জায়গাটা থেকে দিন হিসাবে প্রশ্ন আসে 280 দিন। ঠিক আছে। আর যদি সপ্তাহ হিসাবে দেয় আমরা বলবো 40 সপ্তাহ, যে কোনো টার্মে দিতে পারে। তাহলে একটা শিশু প্রাক জন্ম পরিবেশের সময়সীমা কত, বা কতদিন সে মাতৃগর্ভে থাকে? একটা শিশু 9 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে। টোটাল দিন হিসাবে ক্যালকুলেট করে নেবে, অপশানে দিতে পারে 9 মাস 10 দিন না দিয়ে দিন হিসাবে শুধু দিতে পারে 280 দিন, আর সপ্তাহ হিসাবে বললে 40 সপ্তাহ। ওকে। এবার দেখো, এটি মাতৃগর্ভের পরিবেশ, এটি শিশুর বিকাশের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। এই সময়ে একটা শিশু সেই জাইগোট অর্থাৎ একটা শুক্রাণু আর ডিম্বাণুর মিলন থেকে আস্তে আস্তে একটা 3 কেজি 3.5 কেজি ওজনের একটা মানব শিশুতে পরিণত হয় এই 9 মাস 10 দিনে। আচ্ছা, তারপরে দেখো টেরাটোজেন, এটা কি না, যেসব বাহ্যিক উপাদান মাতৃগর্ভে শিশুর ক্ষতি করতে পারে সেগুলোকে টেরাটোজেন বলা হয়। ওকে। যেমন কি, যে মা গর্ভবতী অবস্থাতে যদি ধূমপান করে, যদি অ্যালকোহল সেবন করে, ঠিক আছে, যদি কোনো ড্রাগস নেয়, এক্স রে নেয়, বা কোনো রেডিয়েশন থেরাপি নেয় বিভিন্ন ক্যান্সার চিকিৎসার জন্য, সেই সব ক্ষেত্রে কি হয়, মাতৃগর্ভে থাকা ওই শিশুর মধ্যে বিশাল ক্ষতিকর একটা প্রভাব পড়ে। এমনকি মায়ের যে মানসিক চাপ, সেগুলোও কিন্তু শিশুর মধ্যে যায়। অর্থাৎ গর্ভবতী অবস্থায় কোনো মা যখন রয়েছে, পারিবারিক যদি অশান্তি লাগে সবসময়তে, তার মন যদি খারাপ থাকে, সবসময় মানসিক চাপে সে ভোগে, সেই শিশুর মধ্যেও ওই সম পরিমাণ চাপ ওই শিশু সহ্য করে। সেই কারণে ওই শিশুর মেজাজও খিটখিটে স্বভাবের হয়। ঠিক আছে, জন্মানোর পরে বড় হওয়ার সাথে সাথে। তো এই সময়টা মায়েরাই মানে যেন একদম শিশু হয়ে যায়, অর্থাৎ মায়ের মধ্যে যা যা ঢোকে, যা যা প্রবেশ করে, সব কিছু শিশুর মধ্যেও প্রবেশ করে। এই যে যখন খারাপ জিনিসগুলো মায়ের মধ্যে প্রবেশ করে, মায়ের যদি খাবারে ঠিকঠাক পুষ্টি না থাকে, হ্যাঁ, মদ্যপান, ধূমপান, ড্রাগস এই সমস্ত করে, মায়ের মানসিক চাপ, রাগ দুর্দশা এরকম অবস্থায় মাকে থাকতে হয়, তাহলে সেই জিনিসগুলোকে টেরাটোজেন বলা হয়, অর্থাৎ শিশুর মধ্যে ক্ষতি করে এটা। আচ্ছা, তারপর দেখো বাহ্যিক বা জন্মগত জন্ম পরবর্তী পরিবেশ, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমরা সবাই জানি ভৌত পরিবেশ, যেমন আবহাওয়া, জলবায়ু, বৃষ্টি, মাটি ইত্যাদি। সামাজিক পরিবেশ, অর্থাৎ শিশু জন্মের পরে পরিবারে আসে, তারপরে আস্তে আস্তে বিদ্যালয়ে যায়, সমাজে 5টা আরও মানুষের সাথে মেলামেশা করে, বিভিন্ন জিনিস শেখে, এটা হচ্ছে সামাজিক পরিবেশ। আর একটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ, কালচারাল এনভায়রনমেন্ট। এটা কি, যে দেখবে সমাজে থাকতে থাকতে শিশু বিভিন্ন জিনিস শেখে, বিভিন্ন ধর্ম মানে, হ্যাঁ, বিভিন্ন রীতিনীতি, প্রথা, সামাজিক সংস্কার, রীতিনীতি মানতে থাকে। এগুলো সব তার কালচারাল এনভায়রনমেন্ট বা সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত। বেশ, এবার দেখো বংশগতি আর পরিবেশের মিথস্ক্রিয়া। এটা যদি দেখি, দেখো উডওয়ার্থ এবং মার্কুইসের একটা সূত্র রয়েছে, কি না, বলা হয়েছে বিকাশ কখনোই বংশগতি ও পরিবেশের যোগফল বা বিয়োগফল নয়। এই জায়গাটা থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন দেয়। ওকে। চার্লস উডওয়ার্থ এবং মার্কুইস এর একটা সূত্র রয়েছে, তাদের সূত্রতে কি বলা হয়েছে, যে হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, গুণফল, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ একে অপরের গুণফল, যোগফল বা বিয়োগফল বা ভাগফল নয়। ওকে। এটা হচ্ছে কার সূত্র? উডওয়ার্থ এবং মার্কুইসের সূত্র। ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, এই যে মাঝখানের গণিত চিহ্নটাকে সব থেকে বেশি অ্যাটেনশন দেবে। আচ্ছা, এখানে তারা একটি রেক্ট্যাঙ্গেলের একটা এক্সাম্পল দিয়েছিলেন উডওয়ার্থ। তিনি বলেছিলেন কি, যে যেমন দৈর্ঘ্য এবং প্রস্থ ছাড়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা অসম্ভব, তাই না? একটা আয়তক্ষেত্র, তার যদি দৈর্ঘ্য আর প্রস্থ আমরা যদি জানি, যে তার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে আমরা দৈর্ঘ্য গণিত প্রস্থ করে খুব সহজে তার ক্ষেত্রফল কত সেন্টিমিটার হচ্ছে, 8 সেন্টিমিটার, সেটা আমরা বের করতে পারছি, তাই না? ঠিক সেরকম, যদি আমরা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম, কত সেন্টিমিটার না জানি, তাহলে আমরা এর ক্ষেত্রফল একটা অসঙ্গত বেরোবে, তাই না? এক্স ওয়াই বেরোবে, যেটার মান কত আমরা জানি না।
তাই না? ঠিক সেরকম এই সূত্রটা দিয়েই, এই উদাহরণ দিয়েই উডওয়ার্ড বলেছেন যে যেমন দৈর্ঘ্য আর প্রস্থ না জানলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায় না, তেমনি বংশগতি আর পরিবেশ ছাড়াও বিকাশ কেমন হবে সেটা নির্ণয় করা অসম্ভব বা বিকাশ ঘটাই অসম্ভব। এখানে বংশগতি যদি দৈর্ঘ্য হয় তিনি তাহলে পরিবেশকে প্রস্থ বলেছেন, অর্থাৎ একটা আয়তক্ষেত্র কেবলমাত্র এই যে দুটো দৈর্ঘ্যের দাগ দিয়ে কি আয়তক্ষেত্র হতে পারে? পারে না। তিনি এই দৈর্ঘ্য দুটোকে বংশগতি বলেছেন। আয়তক্ষেত্র হতে গেলে এই দুই পাশে দুটো প্রস্থকেও থাকতে হবে, তাই না? এটাকেও থাকতে হবে, এটাকেও থাকতে হবে, এটা হচ্ছে পরিবেশ। অর্থাৎ বংশগতি আর পরিবেশের সমান গুরুত্ব আছে, তিনি এটাই বুঝিয়েছেন। আচ্ছা, এরপরে একটা রাবার ব্যান্ড থিওরি সম্পর্কে জানবো। রাবার ব্যান্ড আমরা সবাই জানি, তাই না? টানলে বড় হয়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়ে যায়, সেই রাবার ব্যান্ড। দেখো, এই যে রাবার ব্যান্ড থিওরি বা সীমানার ধারণা, এটা কি? এখানে বলা হয়েছে যে বংশগতি হলো একটি না টানা রাবার ব্যান্ডের মতো, অর্থাৎ একটা রাবার ব্যান্ড বা গার্ডার বলা হয় যেটাকে, মেয়েরা বেশি ইউজ করে, তাই না? তো সেটাকে যদি তুমি কোনো দিক না টেনে টেবিলের মধ্যে রেখে দাও, সেটা কেমন থাকবে? একটা নির্দিষ্ট আকারে থাকবে, তাই না? এটি শিশুর সম্ভাবনা বা পোটেনশিয়ালের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়। আর পরিবেশ হলো সেই শক্তি যা ওই রাবার ব্যান্ডটিকে টেনে বড় করে। ভালো করে বোঝো, এই যে রাবার ব্যান্ড, সেই রাবার ব্যান্ড বা গার্ডারটির মধ্যে টেনে বড় হওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি এখনো বড় করনি সেটাকে টেনে, সেটা নর্মালি রাখা আছে। অর্থাৎ তার মধ্যে বড় হওয়ার এই যে এটাকে কি বলে, এলাবোরেট হওয়ার সক্ষমতা রয়েছে, ঠিক আছে? সক্ষমতা রয়েছে। তুমি যখন টান দিচ্ছ সেটা বড় হচ্ছে। তো ঠিক এই জিনিসটা যে একটা শিশু যখন জন্মাচ্ছে তার মধ্যে ডেভেলপমেন্ট হওয়ার পোটেনশিয়াল রয়েছে। তুমি যেমন টান দিয়ে রাবারটিকে বড় করলে, ঠিক সেরকম পরিবেশ টান দিয়ে ডেভেলপমেন্টটাকে ঘটায়। অর্থাৎ রাবারের মধ্যে যেমন প্রথম থেকে ইনবর্ন ট্যালেন্ট ছিল বড় হওয়ার, ঠিক সেরকম শিশুর মধ্যেও কোনো না কোনো ট্যালেন্ট নিয়ে সে জন্মায়। তুমি যেমন টেনে সেটাকে বড় করলে, যেটা তার ট্যালেন্ট, যে বড় হওয়া, টানলে রাবার ব্যান্ডের ট্যালেন্ট, সেই ঠিক একই রকমভাবে শিশুকে পরিবেশ টেনে লম্বা করে, অর্থাৎ তার ট্যালেন্টটাকে বাইরে বহিঃপ্রকাশ ঘটায়। এটাই হচ্ছে রাবার ব্যান্ড থিওরি। ওকে, এই জায়গাটা ভালো করে একটু দেখে রাখবে। সহজ কথায় বলা যায় বংশগতি ঠিক করে দেয় শিশু কতটা দূর যেতে পারবে, আর পরিবেশ ঠিক করে দেয় শিশু কতটা দূর যাবে। আচ্ছা, এরপরে স্কার এবং ম্যাককার্টিন এর তত্ত্ব বলা হয়। দেখো, এতগুলো থিওরি আশা করি এর আগে কোনো বইতে বা কোনো কোচিংয়েই পড়োনি, ঠিক আছে? একদম ডিটেলস করাবো আমি, যেন কোনো কিচ্ছু বাদ না থাকে তোমাদের, ঠিক আছে? এবার হয় কি, আজকে প্রথম দিন অনেকে উপস্থিত আছো, এর আগেও আমি অনেকবার দেখেছি, এরপর আস্তে আস্তে 2-10টা ক্লাস হয়ে যাওয়ার পর উপস্থিতির সংখ্যা কমে যায়, একজন বা দুজন করে উপস্থিত থাকে। স্বাভাবিকভাবেই তখন আর ক্লাস নিতে কোনো টিচারেরই ভালো লাগে না একজন দুজন নিয়ে। ঠিক আছে, তো চেষ্টা করবে ক্লাসগুলো কন্টিনিউ করার। দেখো, স্কার এবং ম্যাককার্টিনের তত্ত্ব কি রয়েছে, এখানে থেকে খুব কঠিন কঠিন প্রশ্ন দিলে তখন এই থিওরিগুলো থেকে প্রশ্ন দেবে। এখানে বলা হয়েছে প্যাসিভ কোরিলেশন, অর্থাৎ যখন বাবা মা শিশুকে জিনও দেন এবং সেই জিন অনুযায়ী পরিবেশও দেন, এখানে শিশু নিজস্ব কোনো চেষ্টা থাকে না। অর্থাৎ আমি একটু বলি, ধরো ধরো তুমি খুব ভালো ক্রিকেট খেলতে পারো, ঠিক আছে? তুমি একজন ছেলে, তুমি খুব ভালো ক্রিকেট খেলতে পারো, এবং তুমি একজন মহিলাকে বিবাহ করলে যিনিও খুব ভালো ক্রিকেট খেলতে পারেন। তাহলে তোমার মধ্যে এবং তোমার স্ত্রীর মধ্যে, বা যদি তোমার মধ্যে, উভয়ের মধ্যে কি রয়েছে? একটা ক্রিকেট খেলার ট্যালেন্ট রয়েছে, গুণ রয়েছে। তোমাদের সন্তান যে উৎপন্ন হলো, সে জিনের মাধ্যমে ক্রিকেট খেলার গুণ নিয়ে উৎপন্ন হলো, ঠিক আছে? উৎপন্ন হলো। এবার ক্রিকেট খেলার জন্য কি দরকার? প্রচুর টাকা পয়সা দরকার, তাই না? যে কোনো যে ক্রিকেট বলো, যে কোনো যে এলিমেন্ট বলা হয় ক্রিকেট খেলার জন্য, যা যা লাগে কম্পোনেন্ট প্রচুর দামি হয়, তাই না? তো স্বাভাবিকভাবে যদি বাবা মা খুব গরিব হয়, তাহলে বাচ্চার মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে সেই সমস্ত ইকুইপমেন্টগুলো প্রোভাইড করতে পারবে না। কিন্তু যখন তুমি এবং তোমার স্ত্রী উভয়ে যথেষ্ট অর্থশালী, এবং তোমাদের সন্তানের মধ্যে ক্রিকেট খেলার গুণও রয়েছে, এবং তোমরা তার একটা এনভায়রনমেন্ট দিতে পারলে যেখানে, অর্থাৎ তার পিছনে পয়সা খরচ করতে পারলে তার ক্রিকেট খেলার এই গুণটাকে বিকাশ সাধনের জন্য, এটাকে বলা হয় প্যাসিভ কোরিলেশন। ওকে, অর্থাৎ বাবা মা দুজনেই, দেখো উদাহরণ এখানে বলা আছে যে বাবা মা দুজনেই বড় বড় গায়ক, তাই সন্তানও ভালো গায়কের জিন পেয়েছে, সন্তানের মধ্যেও ট্যালেন্ট আছে গান গাওয়ার,
ঠিক আছে। আবার বাড়িতেও রোজ গানের রেওয়াজ হয়, বাড়িতেও সবাই সাপোর্ট করে, গানের রেওয়াজ হয়, দামি দামি যন্ত্রপাতি আছে, স্টেজ আছে, মাইক্রোফোন আছে। তাই দেখো সেই শিশু সে ডিএনএ গতভাবে ভালো জিনও পেয়েছে গান গাওয়ার, আবার ভালো পরিবেশও পেয়েছে, তাই না? এই জিনিসটাকে বলা হয় প্যাসিভ কোরিলেশন। এরপর দেখো ইভোকেটিভ কোরিলেশন কি বা উদ্দীপক মিথস্ক্রিয়া কি। না, যখন শিশু নিজস্ব জিনগত বৈশিষ্ট্য চারপাশের পরিবেশ বা মানুষদের তার প্রতি নির্দিষ্ট আচরণ করতে বাধ্য করে। শিশুর নিজস্ব যে জিনগত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য চারপাশের অন্যান্য যে মানুষরা রয়েছে তার প্রতি নির্দিষ্ট আচরণ করতে বাধ্য করে। যেমন ধরো উদাহরণ হিসেবে এখানে দেখো লিখেছি, একটি শিশু জন্মগতভাবে খুব হাসি খুশি, তার এই স্বভাবের জন্য আশেপাশের মানুষরা তাকে বেশি আদর করে এবং তার সাথে ইতিবাচক আচরণ করে। দেখবে যে বাচ্চাগুলো বেশি হাসি খুশি থাকে তাদেরকে মানুষজন একটু বেশি কোলে নেয়, বেশি আদর করে, তাই না? তো এই যে জিনিসটা, অর্থাৎ শিশুর মধ্যে যে গুণটা রয়েছে সে খুব হাসি খুশি, সেই গুণের পরিপ্রেক্ষিতে বাকিরা তার সাথে বেশি হাসি খুশি থাকছে, বেশি আদর করছে। তারপর দেখো সক্রিয় মিথস্ক্রিয়া। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে যখন শিশু বড় হওয়ার সাথে সাথে নিজের জিনগত প্রবণতা বা প্রতিভা অনুযায়ী সে নিজেই তার পরিবেশ বেছে নেয়, তখন তাকে বলা হয় সক্রিয় মিথস্ক্রিয়া বা অ্যাক্টিভ কোরিলেশন। যেমন জন্মগতভাবে খেলাধুলায় ভালো এবং শারীরিক ক্ষমতা সম্পন্ন একটি শিশু স্কুলে গিয়ে নিজের লাইব্রেরির বদলে স্পোর্টস ক্লাবে ভর্তি হয়। ঠিক আছে, একটা শিশু সে যখন বুঝতে পারে যে আমার দক্ষতা কোন দিকে রয়েছে, তখন সে সেই দিকেই নিজেকে নিয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বিখ্যাত প্রামাণ্য গবেষণা বেশ কিছু রয়েছে, এগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়, আশা করি দেবে না গো, তবুও জেনে রাখবে। এবং গডার তিনি ক্যালিক্যাক নামক এক সৈন্যের পরিবারের উপর গবেষণা করেছিলেন। ওই ব্যক্তি দুজন স্ত্রী ছিল, একজন মানসিক ভারসাম্যহীন এবং অন্যজন ছিল সুস্থ এবং বুদ্ধিমতী। দেখা যায় প্রথম স্ত্রীর যে সন্তান বেশিরভাগই অপরাধী বা মন্দবুদ্ধির হয়েছিল, আর দ্বিতীয় স্ত্রীর যে বংশধররা হয়েছিল তারা সমাজে প্রতিষ্ঠিত, সুনাম অর্জন করে এবং বুদ্ধিমান সন্তান উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে কোনো না কোনো কারণে বাবা মায়ের মধ্যে থাকা গুণটাও কিন্তু ডিএনএর মাধ্যমে আসে, সব ক্ষেত্রে আসে না, বেশিরভাগ ক্ষেত্রে আসে, ব্যতিক্রমও অনেক রয়েছে। তাহলে গডার্ডের এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি কি করলো গডার্ড। গডার্ডের দুজন স্ত্রী ছিলেন, একজন স্ত্রী ছিলেন পাগল, একজন স্ত্রী ছিলেন সুস্থ। পাগল স্ত্রীর যে সমস্ত সন্তানরা উৎপন্ন হয়েছিল, সন্তান হয়েছিল, সেই সন্তানরাও বেশিরভাগ জনই ছিল পাগল অথবা সমাজের খারাপ কাজের সাথে, চুরি ডাকাতি ছিনতাই এইসবের সাথে যুক্ত হয়ে গেছিল। তার সুস্থ এবং বুদ্ধিমতী স্ত্রী সন্তানরা তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সুনাম অর্জন করেছিল। ওকে। ফ্রান্সিস গ্যালটন দেখো ব্যক্তিগত বৈষম্যের জন্য একমাত্র বংশগতিকেই তিনি দায়ী করেছেন। আমরা কিন্তু কখনো বংশগতি বা পরিবেশকে একজনকে দায়ী করব না, আমরা সবসময় উভয়কে দায়ী করব যে কোনো জিনিসের জন্য। আচ্ছা, পরিবেশের প্রবক্তা আমরা এগুলো জানি সবই মোটামুটি। জেবি ওয়াটসন তিনি পরিবেশকে সর্বে সর্বা মনে করতেন। তার বিখ্যাত উক্তি হচ্ছে কি, তিনি বলছেন যে আমাকে 1 ডজন সুস্থ স্বাভাবিক শিশু দাও, আমি আমার ইচ্ছা মতো পরিবেশ নিয়ন্ত্রণ করে তাদের যাকে যা খুশি বানাতে পারবো। কাউকে ডাক্তার বানাতে পারি, কাউকে উকিল বানাতে পারি, কাউকে শিল্পী বানাতে পারি, এমনকি কাউকে চোর বা ডাকাতও বানাতে পারি। তো জেবি ওয়াটসনের এই বিখ্যাত উক্তি, এটা আশা করি সবাই জেনেছো, আগে পড়েছো, এটার জন্য তিনি খুব ফেমাস হয়েছিলেন। তিনি কি বলেছিলেন যে আমাকে যদি তুমি 12টা শিশু দাও, যে 12টা শিশু পাগল নয়, সুস্থ শিশু এবং যাদের বয়স খুবই কম, 1 মাস 2 মাস করে বয়স, এমন শিশুকে দাও, তাদের নাম দিয়ে খাতায় লিখে দেবে সে যে আমি এই শিশুটিকে ডাক্তার বানাবো, এই শিশুটিকে চোর বানাবো, এই শিশুটিকে পুলিশ বানাবো, এই শিশুটিকে শিক্ষক বানাবো। সেটাই সে বানানো যাবে। অর্থাৎ তার ছোটোবেলা থেকে তাকে, যে কোনো শিশুকে তিনি এটাই প্রমাণ করেছেন যে ছোটোবেলা থেকে তুমি তোমার বাচ্চাকে যেমনভাবে গড়ে তুলতে চাইবে তেমনভাবে গড়ে তোলা সম্ভব। তুমি চাইলে তাকে চোর ডাকাত বানাতে পারো, তুমি চাইলে তাকে অফিসার বানাতে পারো, যেটা ইচ্ছা সেটা বানাতে পারো। ঠিক একই জিনিস আমাদের জন লকও বলেছেন টাবুলা রাসা থিওরিতে। তিনি বলেছেন একটা শিশু হলো ফাঁকা সাদা কাগজের মতো, তুমি তাকে যেমন শিক্ষা দেবে, সে যেমন সঙ্গীদের সাথে মিশবে, যেমন পরিবেশে বড় হবে সে সেরকম হবে। সেই কারণে একটা অসামাজিক পরিবেশের বাচ্চারা বেশিরভাগই অসামাজিক হয়, যেখানে চুরি ডাকাতি ছিনতাই হয়, সেই সমস্ত লোকেদের বাড়িতে যেসব সন্তানরা জন্মায় তারাও ওই কাজেই লিপ্ত হয়। আবার যেখানে দেখবে সমাজের ভিতরে ডাক্তার ব্যারিস্টার মাস্টারমশাই বা সাধারণ মানুষ যারা খুব ভদ্র ভালো লোক, তাদের সন্তানরা কিন্তু ভদ্র ভালো লোকই হয়। তো এই জিনিসটা জেবি ওয়াটসন প্রমাণ করলেন। তারপর দেখো ফিরাল ছিলেন, এবার সব ক্ষেত্রে নয় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক একটা ধরো খারাপ পরিবারের শিশু, সেও ব্যতিক্রমী হতে পারে, সেও একটা ভালো ডাক্তার হতে পারে, এমন হতে পারে, তবে সেটা সংখ্যায় খুব কম।
আচ্ছা, ফিরাল চিলড্রেন দেখো, অমলা ও কমলা নামক দুটি শিশুকে নেকড়ের গুহা থেকে উদ্ধার করা হয়েছিল। মানুষের জিন থাকা সত্ত্বেও মানুষের পরিবেশ না পাওয়ায় তারা চার পায়ে হাঁটতো, কাঁচা মাংস খেত। এটি প্রমাণ করে যে উপযুক্ত পরিবেশ ছাড়া মানবের বিকাশ অসম্ভব। এগুলো কোনোটাই কিন্তু মানে গল্প নয়, এগুলো প্রত্যেকটা সত্যি ঘটনা। তো ফিরাল চিলড্রেনে কি বলা হয়েছে, তোমরা মুংলি অ্যামং দ্য উলফসের গল্প পড়েছো বা একটা অ্যানিমি আছে দেখবে, দেখেছো। তো সেখানে যেমন হয়েছিল ঠিক সেরকম অমলা এবং কমলা, আমাদের ভারতেও একজন লোক ছিলেন, তারও এই একই ঘটনা ঘটেছিল। তো সে জঙ্গলে নেকড়েদের সাথে পশু পাখির সাথে মানুষ হয়েছিল, বড় হয়েছিল, মানুষ হয়েছিল বলা ভুল। এবং সে ভাষা বলতে পারে না, শিখবে কিভাবে, তাই না? এবং সে চার পায়ে হাঁটতো, সে নেকড়েদের মতো আওয়াজ বের করতো। অর্থাৎ এখান থেকে এই লজিকে আমরা আসতে পারি যে একটা শিশুকে তুমি যেমন পরিবেশ দেবে, ঠিক সেরকম পরিবেশের মতো করেই সে তৈরি হবে। ঠিক আছে। শিক্ষাগত তাৎপর্য এটা জাস্ট একবার তোমরা পরবর্তীতে চাইলে দেখে নিতে পারো, আমাদের দরকার নেই এটা মুখস্থ রাখার, কারণ পেডাগজিক্যাল এই ধরনের প্রশ্ন আসে না, বা যেগুলো আসে আমরা অলরেডি এগুলো করলাম। ঠিক আছে। কিভাবে তুমি শ্রেণীকক্ষে প্রয়োগ করবে এই জিনিসটা, সেটা এখানে লেখা আছে। আচ্ছা, এত দূর পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই। এই জায়গাটাতে একবার রিভিশনটা করে নেবে। দেখো, প্রথমে আসি প্রকৃতি বা নার্চার, যেটা এটা হচ্ছে কি স্থির বা স্ট্যাটিক। ঠিক আছে, স্থির বা স্ট্যাটিক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বদলায় না বংশগতিটা। আর তোমার নার্চার বা পরিবেশ যেটা, এটা পরিবর্তনশীল, ডায়নামিক, এটা সবসময় বদলায়। হেরিডিটি যেটা বংশগতি, এটা বিকাশের ভিত্তি বা ফাউন্ডেশন স্থাপন করে। আর পরিবেশ কি করে, বিকাশকে রূপ দেয়। চোখের রং, গায়ের রং, চুলের গঠন, রক্তের গ্রুপ কেমন হবে, এগুলো 100% হেরিডিটি বা নেচার নির্ধারণ করে। আর তোমার ধর্মীয় বিশ্বাস কেমন হবে, তুমি সামাজিক নিয়মকানুন কতটা মানবে, তুমি অন্যদের সাথে কতটা ভালোভাবে মিশবে, তুমি ভালো মানুষ হবে নাকি রাগী মানুষ হবে, এই সমস্ত কিছুকে তোমার পরিবেশ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। মনে রাখবে, বুদ্ধি এবং ব্যক্তিত্ব কোনো নির্দিষ্ট একটির দ্বারা নির্ধারিত হয় না। ঠিক আছে। এগুলো বংশগতি এবং পরিবেশ উভয়ের সমান মিথস্ক্রিয়া থাকে, যেটা বারবার বলছিলাম যে এই চ্যাপ্টারে যে কোনো কিছু প্রশ্ন আমরা উত্তর করি, সবসময় মনে রাখবো বংশগতি আর পরিবেশ উভয়ের সমান মিথস্ক্রিয়ার ফলে এটা হয়। বলো, আজকের ক্লাসে এতদূর পর্যন্ত কারোর কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা? বলো, কারো কোথাও অসুবিধা আছে? সালুজা, কাজী, সাদেকুল, কালাম?